গ্রন্থি জিনিসটা হলো রূপান্তরিত আবরণী টিস্যু। গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থি জিনিসটা হলো রূপান্তরিত আবরণী টিস্যু। এখন আসি যে গ্রন্থি যেটা রূপান্তরিত আবরণী টিস্যু, এই গ্রন্থির মধ্যে দুই ধরনের গ্রন্থি আছে। একটা হলো নালীবিহীন গ্রন্থি, একটা হলো নালীযুক্ত গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি থেকে কি খরিত হয়? নালীবিহীন গ্রন্থি থেকে খরিত হয় তোমার হরমোন। আর নালীযুক্ত গ্রন্থি থেকে খরিত হয় তোমার এনজাইম। এখন খেয়াল করো, নালীবিহীন গ্রন্থি যেগুলা, নালীবিহীন গ্রন্থিকে কি বলা হয়? দেখো, এগুলো হলো নালীবিহীন গ্রন্থি। একটা হলো বহিঃক্ষরা গ্রন্থি। যেগুলো হলো নালীবিহীন গ্রন্থি এগুলো হলো অন্তঃক্ষরা গ্রন্থি, আর যেগুলো হলো নালীযুক্ত গ্রন্থি সেগুলোকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে বিভিন্ন নাম আছে, খেয়াল রাখবা। বুঝছো? এখন আসি আমরা এই যে হরমোন, এই হরমোন যেগুলো আছে, এই হরমোন জিনিসটা কি? হরমোন জিনিসটা হলো কেমিক্যাল মেসেঞ্জার। হরমোন জিনিসটা হলো কেমিক্যাল মেসেঞ্জার। এখন প্রশ্ন হলো, কেমিক্যাল মেসেঞ্জার যারা, তারা কি কি আছে? কেমিক্যাল মেসেঞ্জারের মধ্যে বা হরমোনের মধ্যে তিন ধরনের হরমোন আছে। ঠিক আছে? কি কি হরমোন? একটা হলো প্রোটিন হরমোন, একটা হলো স্টেরয়েড হরমোন, প্রোটিন স্টেরয়েড, এবং আরেকটা আছে হলো টাইরোসিন থেকে পাওয়া হরমোন, টাইরোসিনের জাতক। এই তিন ধরনের হরমোন আছে। এখন দেখো, স্টেরয়েড হরমোনগুলা কোথায় পাওয়া যায়? স্টেরয়েড হরমোনগুলা সাইটোপ্লাজমে পাওয়া যায়। স্টেরয়েড হরমোনগুলা কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। টাইরোসিনের জাতকগুলা কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াস। আর প্রোটিন হরমোনগুলা কোথায় গিয়ে কাজ করে? প্রোটিন হরমোনগুলা কাজ করে কোষের মেমব্রেনের উপর। তাহলে কোনটা রিসেপ্টর কোথায় থাকে? প্রোটিন হরমোন যেগুলা, সেগুলা রিসেপ্টর থাকে কোষ মেমব্রেনে। স্টেরয়েড গুলার রিসেপ্টর থাকে সাইটোপ্লাজমে। টাইরোসিনের জাতকগুলা রিসেপ্টর থাকে নিউক্লিয়াসে। তাহলে এক একটা রিসেপ্টর এক এক জায়গায় থাকে, এটা খেয়াল রাখতে হবে। হরমোনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা ব্যবহারের পরে নষ্ট হয়ে যায়। এনজাইম যেরকম অপরিবর্তিত থাকে, হরমোনের ব্যাপারটা সেরকম না। হরমোন ব্যবহারের পর কি হয়ে যায়? শেষ হয়ে যায়। হরমোন জিনিসটা কি, জৈব নাকি অজৈব জিনিস? এটা হলো একটা জৈব অণু। হরমোন, তাহলে তো হরমোন যেসব জায়গা থেকে খরিত হয়, অর্থাৎ নালীবিহীন গ্রন্থি, তাহলে হরমোন প্রবাহিত হয় কি দিয়ে? হরমোন প্রবাহিত হয় রক্ত দিয়ে। হরমোনের কাজ কি দ্রুত না ধীরে ধীরে ঘটে? হরমোনের কাজ হয় ধীরে ধীরে। এবং হরমোন কাজের শেষে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কাজের শেষে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায় হলো হরমোন। তাহলে আমাদের হরমোনের ব্যাপারটা আমরা এই জায়গায় এতটুকু খেয়াল রাখবো। এখন আসি, এই যে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কি কি আছে। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে আছে পিটুইটারি আছে, থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি আছে। ঠিক আছে? আমরা চেষ্টা করব প্রত্যেকটা গ্রন্থির ব্যাপারে জানার জন্য। প্রথমে আসি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি এটা হলো সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু এটাকে বলা হয় প্রভু গ্রন্থি। এটাকে প্রভু গ্রন্থি কেন বলা হয়? এর কারণ হলো, এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ হরমোন খরিত হয়। এবং এটার আরো কিছু নাম আছে, মাস্টার গ্ল্যান্ড বা প্রধান গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থিটা কি নামে পরিচিত? পিটুইটারি গ্রন্থিটা হলো হাইপোফাইসিস নামে পরিচিত। পিটুইটারি গ্রন্থি কি নামে পরিচিত? হাইপোফাইসিস নামে পরিচিত। এবং পিটুইটারি গ্রন্থিটা দুইটা ভাগ থাকে, কোথাও কোথাও তিন ভাগ দিছে, তবে দুই ভাগ হলো সবচেয়ে কারেক্ট। সামনের দিকের যে ভাগটা সেটাকে বলা হয় অ্যান্টিরিয়র পিটুইটারি, অর্থাৎ সামনের পিটুইটারি বা অগ্র পিটুইটারি। এই সামনের পিটুইটারিকে এডেনোহাইপোফাইসিস বলা হয়। পশ্চাৎ পিটুইটারি যেটা, অর্থাৎ পিছনের দিকে যে পিটুইটারির ভাগটা, সেটারে বলা হয় নিউরোহাইপোফাইসিস। প্রশ্ন হতে পারে, এটারে নিউরোহাইপোফাইসিস বলা হয় কেন? তার মানে এটার সাথে কি কোনো নিউরনের সম্পর্ক আছে? আসলেই সম্পর্ক আছে। যেমন হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের সাথে সরাসরি পশ্চাৎ পিটুইটারির
সম্পর্ক আছে। তো হাইপোথ্যালামাস থেকে দুইটা হরমোন উৎপন্ন হয়, একটা হলো অ্যাডিএইচ এবং অক্সিটোসিন। এই দুইটা হরমোনের কাছ থেকে প্রত্যেকটা বছরই একটা না একটা প্রশ্ন থাকে। তাহলে দেখো হাইপোথ্যালামাস কি দিয়ে তৈরি? নিউরন দিয়ে তৈরি। তাহলে নিউরনের থেকে উৎপন্ন হরমোনগুলা কোথায় আসে? পশ্চাৎ পিটুইটারিতে আসে। যেহেতু হাইপোথ্যালামাসের সাথে নিউরোহাইফাইসিস বা পশ্চাৎ পিটুইটারি সম্পর্ক আছে, তো এটার নাম নিউরোহাইফাইসিস হয়েছে। তাইলে কেন? এটা আমরা সহজেই বুঝতেছি, কারণ মস্তিষ্কের একটা অংশের সাথে সংযুক্ত এবং এখান থেকে হরমোন আসে। অনেক সময় বলা হয় পিটুইটারির কোন অংশ থেকে নিউরো সিক্রেশন হয়। নিউরো সিক্রেশন যদি বলে, তাহলে খেয়াল রাখবা এখানে এসে তো জমা হবে কোথায়? পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে প্রয়োজন অনুসারে হরমোনগুলো অ্যাডিএইচ এবং অক্সিটোসিন খরিত হয়। এই অ্যাডিএইচ এবং অক্সিটোসিন যে খরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, এই জন্য এই পশ্চাৎ পিটুইটারির সিক্রেশনটাকে আমরা কি বলি? নিউরো সিক্রেশন। পরীক্ষা আসতে পারে নিউরো হরমোন কোনটি, নিউরো সিক্রেশন হয় কোন হরমোনের, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে প্রশ্ন হলো, ওই আনসার হলো ওই দুইটাই, অ্যাডিএইচ এবং অক্সিটোসিন। অ্যাডিএইচ এর কাজ কি? অ্যাডিএইচ হলো পানি ধরে রাখে, অর্থাৎ মূত্র সৃষ্টি হতে দেয় না। মূত্র সৃষ্টি হতে না দিলে বডিতে পানির পরিমাণ বেড়ে যাবে। বডিতে পানির পরিমাণ বেড়ে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার কমে গেলে অ্যাডিএইচ, ব্লাড প্রেশার যখন কমে যায় অ্যাডিএইচ সিক্রেশন কি হয়? অ্যাডিএইচ সিক্রেশন বেড়ে যায়, বেড়ে গিয়ে তারা পানি জমা রাখে, অর্থাৎ মূত্র সৃষ্টি হতে দেয় না। তার মানে কি? আস্তে আস্তে ব্লাড প্রেশার বাড়তে থাকে, অর্থাৎ ব্লাড প্রেশার রেগুলেট করার কাজটা কে করে? অ্যাডিএইচ করে। তাহলে অ্যাডিএইচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এরপরে আসে আমরা অক্সিটোসিন। অক্সিটোসিন হলো জরায়ু সংকোচন করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জরায়ু সংকোচন করে কোন হরমোন? এটা হলো অক্সিটোসিন। অক্সিটোসিন আরো একটা কাজ করে, সেটা হলো মাতৃদুগ্ধ ক্ষরণ করে। মাতৃদুগ্ধ ক্ষরণ করার কাজটাও কার? অক্সিটোসিনের। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখো, তাহলে এটা হলো পশ্চাৎ পিটুইটারি গেল। এখন আসি আমরা অগ্র পিটুইটারি, অর্থাৎ অ্যাডেনোহাইফাইসিস। অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলা সিক্রেশন হয় সেগুলোকে বলা হয় ট্রপিক হরমোন। প্রশ্ন হতে পারে ট্রপিক হরমোন জিনিসটা কি? ট্রপিক হরমোন হলো যে হরমোনগুলা উৎপন্ন হবে একটা গ্রন্থি থেকে, এবং উৎপন্ন হয়ে সে আরেকটা গ্রন্থিতে গিয়ে কি করবে? স্টিমুলেশন দিবে, যাতে সেই গ্রন্থি থেকে কি হয়? হরমোন সিক্রেশন হয়। যেমন যেমন তোমার থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা আছে দেখো, বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বিভিন্নভাবে বলা হয়, রিলিজিং হরমোন বা স্টিমুলেটিং হরমোন, সেম হরমোন, একই হরমোন, দুইটা নাম। দেখো এটা কাকে গিয়ে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এটা, এই হরমোনটা গিয়ে থাইরয়েড গ্রন্থিকে কি করবে? স্টিমুলেট করবে, যাতে এখান থেকে থাইরক্সিন সিক্রেশন হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, থাইরক্সিন সিক্রেশন হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ট্রপিক হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা অগ্র পিটুইটারি থেকে আসছে। কোত্থেকে আসছে? অগ্র পিটুইটারি থেকে। এটা এসে তোমার আরেকটা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থিকে গিয়ে কি করতেছে? স্টিমুলেট করতেছে, যাতে হরমোন সিক্রেশন হয়। তার মানে এই হরমোনটা হলো একটা ট্রপিক হরমোন। এরকম অগ্র পিটুইটারি থেকে, টোটাল 6টা ট্রপিক হরমোন খরিত হয়। কয়টা ট্রপিক হরমোন খরিত হয়? 6টি ট্রপিক হরমোন খরিত হয়। 6টি ট্রপিক হরমোনের নাম: লুটিনাইজিং হরমোন, লুটিওট্রপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, তারপর হলো হিউম্যান গ্রোথ স্টিমুলেটিং হরমোন বা সোমাটোট্রপিন স্টিমুলেটিং হরমোন, তারপর হলো লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই 6টা ট্রপিক হরমোন হলো অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে আসে। এই পিটুইটারি গ্রন্থিটা হলো সবচেয়ে ছোট গ্রন্থি। এটা ব্যাস মাত্র 1 সেন্টিমিটার। ব্যাস মাত্র কত? 1 সেন্টিমিটার, এবং এটা মটর দানার মতো। ওজন হলো খুবই কম, ওজন হলো 0.5 গ্রাম। কিন্তু এটার কাজ দেখো, এটার কাজ হলো অনেক বিস্তৃত।
এটা সব জায়গায় গিয়ে মোটামুটি কাজ করতে পারে এটার ক্ষরণটা। এই জন্য এটাকে বলা হয় মাস্টার অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা মাস্টার অফ এন্ডোক্রাইন অর্কেস্ট্রা। মনে থাকবে এটা। এখন আসি আমরা, তাহলে এটা গেল আমাদের পিটুইটারি গ্রন্থি। এরপরে আসি আমরা থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কয়টা থাকে? থাইরয়েড গ্রন্থি থাকে একটা, এবং সেটা হলো এইচ আকৃতির। এইচ আকৃতির যে অংশটা, এটাকে যদি আমরা দুইটা লোব কল্পনা করি, তাহলে তাদের মাঝখানে একটা জিনিস দেখো, এই লোবটাকে আটকে রাখে, এটাকে বলা হয় ইসথমাস। এই ইসথমাস জিনিসটা হলো তাহলে দুইটা লোবকে কি করে আটকায় রাখে। তাহলে গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি কিন্তু একটা, এবং এই থাইরয়েড গ্রন্থিটা ট্রাকিয়ার সাথে লাগানো থাকে। ট্রাকিয়া মানে আমাদের যে শ্বাসনালী, সেটার সাথে লাগানো অবস্থায় থাকে। এটা ইংরেজি এইচ আকৃতির, বা অনেক সময় বলা হয় এটা দেখতে প্রজাপতি আকৃতির। এটার ওজন কত? এটার ওজন হলো 25 গ্রাম, এবং এটা কি দিয়ে তৈরি? ফলিকল দিয়ে তৈরি। এটা ওজন হলো 25 গ্রাম, এটা কি দিয়ে তৈরি? এটা হলো ফলিকল দিয়ে তৈরি। এটার খণ্ড কয়টা দেখতেছো? দেখো, এটার খণ্ড হলো দুইটা খণ্ড থাকে, এবং এটার আকৃতি দেখো, এটার আকৃতি হলো দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, প্রস্থ হলো 3 সেন্টিমিটার, আর পুরুত্ব হলো 2 সেন্টিমিটার। থাইরয়েড থেকে 3টা হরমোন খরিত হয়। থাইরয়েডে 2 ধরনের সেল থাকে, একটা হলো ফলিকুলার সেল, একটা হলো প্যারাফলিকুলার সেল। থাইরয়েডে কয় ধরনের সেল থাকে? 2 ধরনের সেল থাকে, একটা হলো ফলিকুলার সেল, একটা হলো প্যারাফলিকুলার সেল। এখন আসি, এই থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন আসে? থাইরয়েড হরমোন থাকে 3টা, একটা হলো T3, তারপর হলো T4, এবং ক্যালসিটোসিন বা ক্যালসিটোনিন। T3 এর কাজ কি? T3 এর কাজ হলো ভ্রূণ বা শিশুর পরিস্ফুটন করা, লাইপোলাইসিস করা, হৃদস্পন্দনের হার বৃদ্ধি করা। ভ্রূণ বা শিশুর পরিস্ফুটন করা, লাইপোলাইসিস করা, তারপর হলো হৃদস্পন্দনের হার বৃদ্ধি করা। এগুলো হলো তোমার T3 এর কাজ। T4 এর কাজ কি? T4 এর কাজ হলো হৃদস্পন্দন বৃদ্ধি করে। এখন দেখো, আয়োডিনের বিপাক, দুইটাই কিন্তু আয়োডিনের বিপাকে সাহায্য করে। T3 T4 দুইটাই কিন্তু আয়োডিনের বিপাকে সাহায্য করে। তাহলে ক্যালসিটোসিন বা ক্যালসিটোনিনের কাজ কি? এটার কাজ হলো ক্ষুদ্রান্ত থেকে ক্যালসিয়াম শোষণ করা। ক্ষুদ্রান্ত থেকে কি করা? ক্ষুদ্রান্ত থেকে ক্যালসিয়াম শোষণ করা। তাহলে চিন্তা করো, ক্যালসিয়াম শোষণ যদি বাড়ায়, তাহলে বডির মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে। এবার আসি আমরা অস্থিতে। ক্যালসিটোসিন আরেকটা কাজ করে, সেটা হলো অস্থিতে হলো তোমার ক্যালসিয়ামের শোষণ বাড়ায় দেয়। এবং ভিটামিন ডি এর নিয়ন্ত্রণের কাজটাও কে করে? ক্যালসিটোসিন। এখন দেখো, ক্যালসিটোসিনকে আমরা বলি, বা ক্যালসিটোনিনকে আমরা একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবো, সেটা হলো সিটি, মানে কন্ট্রোল করা। তাহলে ভিটামিন ডি কে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে কে? ক্যালসিটোনিন বা ক্যালসিটোসিন। তাহলে ভিটামিন ডি যেটা, সেটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটাকে সক্রিয় করে কে? দেখো, সক্রিয় করে কে সেটা জানতে হলে আমাদের একটা গ্রন্থির ব্যাপারে জানতে হবে, সেটার নাম হলো প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি, দেখো শব্দটা হলো প্যারালাল। কিসের প্যারালাল? থাইরয়েড গ্রন্থির প্যারালাল। যদি এটা থাইরয়েড গ্রন্থি হয়, এই থাইরয়েড গ্রন্থির প্যারালালি 4টা গ্রন্থি পাওয়া যায়। প্যারালালি কয়টা গ্রন্থি পাওয়া যায়? 4টা গ্রন্থি পাওয়া যায়। এই 4টা গ্রন্থিকে বলা হয় প্যারাথাইরয়েড। তাহলে প্যারাথাইরয়েড নামটা কেন হয়েছে? থাইরয়েড গ্রন্থের সমান্তরালে 4টা গ্রন্থি পাওয়া যায়, যেগুলোকে বলা হয় প্যারাথাইরয়েড। অনেকেই প্যারা মনে রাখে 4, প্যারা দিয়ে কি মনে রাখে? 4, অর্থাৎ প্যারাথাইরয়েড গ্রন্থি কতটা? 4টা। এটার ওজন কত? ওজন হলো 30 মিলিগ্রাম।
আর ব্যাস হলো 3 থেকে 4 মিলিমিটার। এগুলো দেখতে ধানের দানার মতো। ধানের দানার মতো হলো তোমার এই প্যারাথাইরয়েড গ্রন্থিগুলো। তাহলে প্যারাথাইরয়েড গ্রন্থি দেখো বলছিলাম ভিটামিন ডি, ভিটামিন ডি যেটা, ভিটামিন ডি যেটা এটার হলো 25 হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল এটার নাম, যেটা যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আর যখন সক্রিয় হয় তখন এটার নাম হয় 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল। শুধু নামটা মনে রাখো বা শুনে থাকো, এতটুকুই শেষ। তাহলে এই ভিটামিন ডি কে সক্রিয় করার কাজটা কে করে? এই কাজটা যে করে তার নাম হলো প্যারাথর্মোন। এই প্যারাথর্মোনটা যে গ্রন্থি থেকে আসতেছে সেটা হলো প্যারাথাইরয়েড। তাহলে প্যারাথর্মোনের কাজ কি? ভিটামিন ডি কে সক্রিয় করা। প্যারাথর্মোন আরো কি কি করে দেখো। প্যারাথর্মোন অস্থির মধ্যে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় দিবে, ফসফেটের শোষণ বাড়ায় দিবে। প্রশ্ন হতে পারে ফসফেটের শোষণ বাড়ায় দিবে কোথায়? অস্থির মধ্যে। তাহলে অস্থিতে যদি ফসফেট শোষণ বাড়ায় দেয়, ফসফেট বা ক্যালসিয়াম দেখো, ফসফেটটা কোত্থেকে শোষিত হবে অস্থির মধ্যে? ফসফেটটা হলো রক্ত থেকে, ফসফেটটা কিসের মধ্যে জমা হচ্ছে? অস্থির মধ্যে জমা হচ্ছে। তার মানে রক্তে ফসফেটের মাত্রা কি কমাবে নাকি বাড়াবে? প্রশ্ন কিন্তু বুঝে আনসার দিবা। রক্তে ফসফেটের মাত্রা কি কমাবে নাকি বাড়াবে? কমাবে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার আসি আমরা। ওকে, সবাই মোটামুটি বুঝছে। এরপরে দেখো ক্যালসিয়ামের পরিমাণ রক্তে বাড়াবে। তাহলে খেয়াল করো, রক্তে যদি ক্যালসিয়ামের পরিমাণ বাড়াইতে হয়, কিডনি দিয়ে ক্যালসিয়াম অন্ত্রে কাজ করছিল কিন্তু কোনটা? ক্যালসিটোনিন। আর কিডনিতে ক্যালসিয়ামের, কিডনিতে কি তৈরি হয়? ইউরিন তৈরি হয় না? ভালো করে খেয়াল করো, ইউরিন তৈরি হয় না? ইউরিন দিয়ে যদি ক্যালসিয়াম চলে যায়, ইউরিন দিয়ে যদি ক্যালসিয়াম চলে যায়, ভালো করে খেয়াল করো, তাহলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কি বাড়বে না কমবে? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমবে। কিন্তু আমরা চাচ্ছি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াইতে, কারণ বডিতে ক্যালসিয়ামের পরিমাণ যাতে না কমে সেই চেষ্টা আমার করতে হবে। তাহলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়াইতে হবে। তাহলে কিডনি ইউরিন দিয়ে ক্যালসিয়ামকে যেতে দেওয়া যাবে না। তাহলে কিডনিতে কি হইতে হবে? ক্যালসিয়ামের কি হইতে হবে? কিডনিতে কি শোষণ হয় নাকি পুনঃশোষণ হয়? কিডনিতে কি শোষণ হয় নাকি পুনঃশোষণ হয়? পুনরায় পুনঃশোষণ ঘটে, তাই না? শোষণ কিন্তু ঘটে কোথায়? ক্ষুদ্রান্তে। আর পুনঃশোষণ ঘটে হলো কিডনিতে। এই জিনিসটা খেয়াল রাখবা। এখন আসি থাইমাস গ্রন্থি। এই থাইমাস গ্রন্থি যেটা আছে এটার ক্ষরণ একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। ঠিক আছে? এই থাইমাস গ্রন্থি দুইটা থাকে। এই থাইমাস গ্রন্থি দুইটা তোমার শ্বাসনালী অর্থাৎ ট্রাকিয়ার দুই পাশে থাকে। আর ট্রাকিয়ার সাথে সংলগ্ন থাকে কোনটা? ট্রাকিয়া সংলগ্ন কোনটা মনে আছে? ট্রাকিয়া সংলগ্ন হলো থাইরয়েড গ্রন্থি। আর ট্রাকিয়া বা শ্বাসনালীর দুই পাশে থাকে সেটা হলো থাইমাস গ্রন্থি। আর থাইমাস গ্রন্থি থেকে যেটা ক্ষরিত হয় সেই হরমোনের নাম হলো থাইমোসিন। এই থাইমোসিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই থাইমোসিন যেটা, সেটা হলো বি লিম্ফোসাইটকে সক্রিয় করে। আমরা যারা এতদিনে ভালো করে পড়ছি তারা জানি বি লিম্ফোসাইট হলো অ্যান্টিবডি তৈরি করে, প্রতিরক্ষার কাজ করে। তার মানে থাইমোসিন পরোক্ষভাবে অ্যান্টিবডি তৈরিতে কি রাখতেছে? ভূমিকা রাখতেছে। এবার আসে আমরা কিছু মিশ্র গ্রন্থি নিয়ে আলোচনা করব। মিশ্র গ্রন্থির নাম কেমনে মনে রাখবো? মিশ্র গ্রন্থি কারা? মিশ্র গ্রন্থি মনে রাখবো যাদের নামের শেষে শয় আছে, যেমন অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। এই শয় যাদের আছে তারাই হলো তোমার কি গ্রন্থি? মিশ্র গ্রন্থি।
প্রথমে আসি আমরা অগ্নাশয়ের আলোচনায়। অগ্নাশয় হলো একটা মিশ্র গ্রন্থি, এটা থেকে যেমন এনজাইম আসে তেমন হরমোন আসে। তো অগ্নাশয় নিয়ে আলোচনায় আমরা আলাদা করে করি। অগ্নাশয়ে যে জায়গা থেকে হরমোন ক্ষরিত হয় সেটার নাম কি, কে বলতে পারো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ভেরি গুড। আইলেটস অফ কি বলা হয়? ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। তাহলে অগ্নাশয়ের দুইটা জায়গা আছে, একটা জায়গা থেকে এনজাইম আসে, একটা জায়গা থেকে হরমোন আসে। এনজাইম যে জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম হলো এসিনাস, বা আরেকটা নাম কি? লোবিওল। এসিনাস বা কি? লোবিওল। আর হরমোন যে জায়গা থেকে আসে তার নাম কি? হরমোন যে জায়গা থেকে আসে তার নাম হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে প্রায় কি কি সেল থাকে? আলফা সেল থাকে, লিভারও একটা মিশ্র গ্ল্যান্ড, ঠিক আছে, তবে এটা তোমাদের বইয়ে দেওয়া নাই। এটা মূলত এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর এন্ডোক্রাইন হলো আসলে হরমোন গুলা তারা তৈরি করে না, তারা শুধু রিলিজ করে। এটা মূলত এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো তোমাদের বই অনুসারে শুধু মনে রাখবা তোমরা তিনটা, অগ্নাশয়, ডিম্বাশয় এবং শুক্রাশয়। কথা বুঝতে পারছো? আলফা, বিটা, তারপর হলো গামা এবং পিপি সেল। আলফা থেকে কি আসে? আলফা থেকে আসে তোমার গ্লুকাগন। আলফা থেকে কোন হরমোন আসে? গ্লুকাগন, যেটা গ্লুকোজের পরিমাণ বাড়ায়। বিটা কোষ থেকে কি আসে? ইনসুলিন আসে। ইনসুলিন হলো গ্লুকোজের পরিমাণ, ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। গামা থেকে আসে সোমাটোস্টেটিন। গামা না, সরি, এটার নাম হলো ডেল্টা। ডেল্টা কোষ থেকে আসে কি? সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন আসে। আর পিপি সেল, যেটা পিপি সেল থেকে আসে হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটার নাম গামা সেল। পিপি থেকে আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে সোমাটোস্টেটিন যেটা, সেটার কাজ কি? সেটার কাজ হলো এই যে দুইটা হরমোন আছে না, দেখো গ্লুকাগন এবং ইনসুলিন, এদের হরণ নিয়ন্ত্রণ করে এই সোমাটোস্টেটিন। তাহলে খেয়াল করো আমরা আলফা কোষের পরিমাণ কতটুকু? আলফা কোষের পরিমাণ হলো টোটাল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 15 থেকে 20%। বিটা সেলের পরিমাণ কত? 65 থেকে 80%। দেন হলো সোমাটোস্টেটিন যেটা থেকে আসে, অর্থাৎ ডেল্টা সেলের পরিমাণ কত? এটা হলো 5 থেকে 15%। মনে থাকবে জিনিসগুলা? আচ্ছা, এখন আসি আমরা এই যে তোমার অগ্নাশয়ের এসিনাস বা লোবিউল যেখান থেকে এনজাইম আসে, এই এনজাইম গুলা কিন্তু প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, 3 ধরনের এনজাইমই আসে। তো আমরা ওটা নিয়ে আর আলোচনা করতেছি না, এগুলো আমরা পরিপাক চ্যাপ্টারে পড়াইছিলাম অগ্নাশয়ের এনজাইমের ব্যাপারে, মনে আছে? এখন আসি আমরা হরমোনের ব্যাপারে আরো কিছু কথা বলে ফেলি। খেয়াল করো, এই যে ইনসুলিন যেটা আছে, ইনসুলিনের অভাব হলে কি হয়? ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস হয়। এই যে ডায়াবেটিস মেলাইটাস যেটা, এই ডায়াবেটিস মেলাইটাসকে বলা হয় সকল জটিল রোগের জননী। অর্থাৎ যত রোগ আছে সবকিছুর জননী হলো কে? এই ডায়াবেটিস মেলাইটাস। তাহলে সকল রোগের জননী বলবো কাকে আমরা? ডায়াবেটিস মেলাইটাস। এই ছাড়াও এখানে এই তোমার অগ্নাশয়ে প্রচুর পরিমাণ অন্যান্য কোষও থাকে, আমরা ওগুলা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বলে ফেলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর পরিমাণ কতটুকু থাকে। অগ্নাশয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে 1 থেকে 2%, বা কখনো কখনো খেয়াল রাখবা বইয়ের মধ্যে ফিক্সড 10%ও দেওয়া থাকতে পারে। তাহলে এসিনাস বা লোবিউলের পরিমাণ মনে রাখবা তখন 90%। অগ্নাশয়ে এই 4টা কোষ ছাড়াও আরো কি কি কোষ থাকে দেখো। এই 4টা কোষ ছাড়াও D1 কোষ থাকে, এক্স বা এফ কোষ থাকে, ই কোষ থাকে, ডিইএফ, মনে রাখবা ডিইএফ, D1 E F, এই কোষগুলা পাওয়া যায়, এক্স কোষ পাওয়া যায়। এখন আসি আমরা কিডনির উপরে একটা গ্রন্থি থাকে, কিডনির উপরে যে গ্রন্থিটা থাকে সেই গ্রন্থির নাম কি?
কিডনির উপরে যে গ্রন্থিটা থাকে সেটার নাম হলো অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থির দুইটা পার্ট থাকে, একটা হলো অ্যাড্রেনাল কর্টেক্স, একটা হলো অ্যাড্রেনাল মেডুলা। একটা হলো অ্যাড্রেনাল কর্টেক্স, একটা হলো অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কি কি হরমোন আসে? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে হলো দেখো মিনারেলোকর্টিকয়েড আসে, গ্লুকোকর্টিকয়েড আসে, এবং মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এবং গোনাডোকর্টিকয়েড, এই হরমোনগুলো আসে। এখন এই যে মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এবং গোনাডোকর্টিকয়েড, প্রথমে আসি আমরা মিনারেলোকর্টিকয়েড যেটা। মিনারেলোকর্টিকয়েড কি কি আছে? মিনারেলোকর্টিকয়েড আছে অ্যালডোস্টেরন এবং অ্যান্ড্রোজেন। পরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অ্যালডোস্টেরন, মনে রাখা। অ্যালডোস্টেরনের কাজ হলো সোডিয়াম এবং পানি ধরে রাখা, পটাশিয়ামের রেচন হার বাড়ানো। খেয়াল করো এই যে জিনিসগুলা, এগুলো সবগুলা মিনারেল। তাহলে মিনারেলোকর্টিকয়েডের কাজ হলো মিনারেল নিয়ে। গ্লুকোকর্টিকয়েড, নামের মধ্যে গ্লুকোজ গ্লুকোজ একটা ভাব আছে। তো গ্লুকোকর্টিকয়েড হরমোন কি আছে? গ্লুকোকর্টিকয়েড হরমোন আছে কর্টিসল, কর্টিকোস্টেরন। কর্টিসল এবং কর্টিকোস্টেরন। কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন। কর্টিসলকে কি বলা হয়? স্ট্রেস হরমোন। আর অ্যালডোস্টেরনকে বলা হয় লাইফ সেভিং হরমোন। তাহলে খেয়াল করো গ্লুকোজ এবং লিপিড বা চিনি ও লিপিডের শোষণ নিয়ন্ত্রণ করবে কে? চিনি ও লিপিডের শোষণ নিয়ন্ত্রণ করে যে হরমোন, সে হলো গ্লুকোকর্টিকয়েড। সাথে হলো ফিটাসের ফুসফুস গঠন করে কোন হরমোন? সেটাও হলো গ্লুকোকর্টিকয়েড। এরপরে দেখো গোনাডোকর্টিকয়েড। গোনাড শব্দটা আসছে জননাঙ্গ থেকে। তাহলে গোনাডোকর্টিকয়েড হলো জননাঙ্গ বা যৌন যে বিকাশটা, সেটা হলো গোনাডোকর্টিকয়েড হরমোনের কারণে হয়। তাহলে আমরা অ্যাড্রেনাল কর্টেক্স সম্পর্কে জেনে নিলাম। এখন জানবো আমরা অ্যাড্রেনাল মেডুলা সম্পর্কে। অ্যাড্রেনাল মেডুলা থেকে কি কি হরমোন আসে? অ্যাড্রেনাল মেডুলা থেকে দুইটা হরমোন আসে, একটা হলো এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন। এপিনেফ্রিনের আরেক নাম হলো অ্যাড্রেনালিন। এটা এক ধরনের ইমার্জেন্সি হরমোন। এটা এক ধরনের কি? ইমার্জেন্সি হরমোন। কর্টিসলও ইমার্জেন্সি হরমোন। তাহলে কেউ যদি ভয় পায়, তারপর হলো হঠাৎ করে যদি বেশি খুশি হয়ে যায়, শোক প্রকাশ করে, বা ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন কোন হরমোনের কারণে হয়? এটা হলো এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিনের কারণে হয়। বলা হয় মানুষের যদি এই হরমোনের কারণে হলো, যার এই হরমোন যত বেশি, তার তত বেশি ক্ষুধা লাগে। এখন আসি আমরা নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিনের ব্যাপারে খেয়াল করো। নরএপিনেফ্রিন যেটা, সেটা হলো নরএড্রেনালিন। এটার কাজ কি? এটার কাজ হলো অশ্রু উৎপাদন করা এবং রক্তচাপ বাড়ানো। মনে থাকবে? এখন আসি পিনিয়াল বডি। পিনিয়াল বডি যেটা, এটা কোথায় থাকে? এটা হলো মনে রাখবা থার্ড ভেন্ট্রিকলে থাকে। এখন থার্ড ভেন্ট্রিকল আবার কোন জায়গা? থার্ড ভেন্ট্রিকল হলো মনে রাখবা ডায়ানসেফালন। ডায়ানসেফালন মানে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই জায়গাগুলোকে বলা হয় ডায়ানসেফালন। তো এই যে হাইপোথ্যালামাস, ঠিক আছে, খেয়াল করো, এই যে থার্ড ভেন্ট্রিকল বা হাইপোথ্যালামাস, এই জায়গায় হলো পিনিয়াল বডি থাকে। এই পিনিয়াল বডি থেকে যে জিনিসটি খরিত হয় সেটার নাম হলো মেলাটোনিন। মেলাটোনিন হলো স্কিনের কালার নির্ধারণ করে। এখন আসি আমরা গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনে গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হলে কি হবে, ক্ষরণ কম হলে কি হবে, সেটা আমরা দেখে আসি। গ্রোথ হরমোন হলো প্রায় 200টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। কোথাও কোথাও দেওয়া আছে 191টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। দুইটাই মনে রাখতে হবে। এই গ্রোথ হরমোন সিক্রেশন যদি কম হয়, তাহলে শিশুদের ক্ষেত্রে কি হবে? ডরফিজম। ডরফিজম যেটা, সেটা হলো বামনত্ব। এখন দেখো যদি বেশি ক্ষরিত হয়,
শিশুদের যদি বেশি ক্ষরিত হয় তখন যেটা হয় সেটা হলো জাইগান্টিজম, বা আরেক নাম কি, দ্বৈতত্ব। গ্রোথ হরমোন যদি বড়দের বেশি ক্ষরিত হয়, বেশি বেশি করে যদি বড়দের ক্ষরিত হয়, তখন যেটা হবে সেটা হলো গরিলাত্ব। 18 বছরের পরে যদি হয় ক্ষরণ, তখন যেটা হয় গরিলাত্ব বা অ্যাক্রোমেগালি। খুব ইম্পর্টেন্ট, এখন যেগুলা পড়াচ্ছি মনে রাখবা কিন্তু। এরপরে আসে আমরা থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন যেটা, এটা যদি বেশি ক্ষরিত হয় তাহলে যে রোগটা হবে সেটার নাম হলো গয়টার। আর কম ক্ষরিত হলে এটা শিশুদেরও কম ক্ষরিত হতে পারে, আবার বড়দেরও কম ক্ষরিত হতে পারে। শিশুদের কম ক্ষরিত হলে সেটাকে বলা হয় ক্রিটেনিজম, আর বড়দের কম ক্ষরিত হলে সেটাকে বলা হয় মিক্সোডিমা। এখন আসি ভিটামিন ডি এর অভাবে যে রোগ হবে সেটাকে কি বলা হয়। ভিটামিন ডি এর অভাবে রোগ হলে তাকে বলা হয় রিকেটস। ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়ামের অভাব হলে যেটা হবে সেটা হলো টিটানি। সেটার নাম কি, টিটানি। মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভে যদি কোনো সমস্যা হয় তাহলে যেটা হয় সেটা হলো কি, কার্পাল টানেল সিনড্রোম। সেটা কি, কার্পাল টানেল সিনড্রোম। প্রাডের উইলি সিনড্রোম কত নাম্বার ক্রোমোজোমের সমস্যা হলে হবে? প্রাডের উইলি সিনড্রোম হলো 15 নাম্বার ক্রোমোজোমের সমস্যা হলে হবে প্রাডের উইলি সিনড্রোম। টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোমে কি হয়? টার্নার সিনড্রোমে হলো নারী দেহে 2টা এক্স ক্রোমোজোম থাকার কথা, তার বদলে যদি একটি এক্স ক্রোমোজোম থাকে তখন সেটাকে বলা হয় টার্নার সিনড্রোম।